শীতলপুর গ্রামের এক গ্রামীণ পরিবারের বউ অঞ্জলি। তার স্বামী সুদূর কাজের ক্ষেত্রে বাইরে থাকে। জীবনের সব সুখ তার হাতের মুঠোয় থাকলেও একটি কষ্ট তাকে প্রতিনিয়ত কষ্ট দিত। তা ছিল তার মাথায় কম চুল। হে ভগবান, হে আপনি আমায় কেমন শাস্তি দিলেন? আমার মাথার এই সামান্য চুলের জন্য আমায় প্রতিনিয়ত কতটাই না অপমান ও কষ্ট সহ্য করতে হয়। অঞ্জলি সবসময় তার আঁচলের আড়ালে তার মাথার চুলগুলিকে লুকিয়ে রাখত, কিন্তু ননদ মিতালি ও শাশুড়ি বিমলা দেবীর চোখে সেটা প্রায় সময় ধরা পড়ত। একদিন বিকেলে অঞ্জলি তার ঘরের খাটের পাশে দাঁড়িয়ে, ঠিক এমন সময় মিতালি সেখানে আসে। এই যে বৌদি, সবসময় এভাবে আঁচল টেনে মুখ ঢেকে রাখো কেন বলো তো? তুমি নিশ্চয়ই আমাদের কাছে কিছু লুকাচ্ছ, তাই না? সাহস থাকলে আঁচলটা একবার সরাও তো দেখি। মালতী, তুমি এমন করে কেন বলছো? আমি তো এবাড়ির বউ, তাই সব সময় মাথায় আঁচল দিয়ে থাকি। আর আমি না এখন যাই, আমার অনেক কাজ পড়ে আছে। মিতালি তখন আর ধৈর্য রাখতে না পেরে সে জোর করে অঞ্জলির মাথায় আঁচল টেনে সরিয়ে দেয়। ঠিক সেই সময়ই শাশুড়ি বিমলা সেখানে আসেন এবং এ কি দেখছি আমি? ওমা, এই দেখো, এ তুমি কেমন মেয়েকে ঘরের বউ করে নিয়ে এসেছো গো? এর মাথায় তো... মাথা থেকে ঘোমটা সরে যায় এবং অঞ্জলি তাতে লজ্জায় কুঁকড়ে যায়। শাশুড়ি বিমলা দেবীও স্থির দৃষ্টিতে তার দিকে তাকিয়ে রইলেন, যেন তিনি নিজের চোখকেও বিশ্বাস করতে পারছিলেন না। এ আমি কি দেখলাম? হায় হায়, আমার একমাত্র ছেলের বউ এমন টাকলি! ছি 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 ছি! এই কলঙ্ক নিয়ে আমি এখন সমাজে কি করে মুখ দেখাবো? মা, দয়া করে আপনি এমন করে বলবেন না। আমি আমার এই চুলের জন্য কত চিকিৎসা করিয়েছি, কত দামি তেল, কত কবিরাজি জড়িবুটি মাথায় মেখেছি, কিন্তু তাতে কোনো লাভই হয়নি। মা, থামো, ওসব বাজে অজুহাত আমি শুনতে চাই না। তোমার জন্য আমার ছেলেটার জীবন নষ্ট হয়ে গেল। আমি যদি আগে জানতে পারতাম তাহলে কিছুতেই এই বিয়ে আমি হতে দিতাম না। তুমি এখনই এই বাড়ি ছেড়ে বেরিয়ে যাও। ঠিক বলেছ মা, দাদার জন্য আমরা না হয় একটা ভালো লক্ষ্মীমন্ত সুন্দরী মেয়ে দেখে আবার বিয়ে দেব, আর এরকম বউ কিছুতেই আমাদের বাড়ির লক্ষ্মী হতে পারে না। এইভাবেই প্রায় সব সময় শাশুড়ি ও ননদ মিলে অঞ্জলিকে তার কম চুল নিয়ে নানা রকম ভাবে অপমান করতে থাকে। আর অঞ্জলি সেই অপমান সহ্য করতে না পেরে সে রোজই গ্রামের তুলসী ঘাটে বসে কাঁদতে থাকে। জানি না আর কতদিন আমাকে এইভাবে অপমান সহ্য করতে হবে। হে ঈশ্বর, আমার এই সামান্য চুলের জন্য আমি কি কিছুই করতে পারি না? এই প্রতিদিনের মানসিক চাপ আর কষ্ট আমি আর সহ্য করতে পারছি না। অন্যদিকে বাড়িতে তখন শাশুড়ি বিমলা দেবী আরাম কেদারায় বসে ননদ মিতালিকে জল এনে দেওয়ার জন্য ডাকছেন। তার গলা শুকিয়ে কাঠ, কিন্তু সামান্য কাজটুকু করার ইচ্ছেও মিতালির মধ্যে নেই। মিতালি, এই মিতালি, এদিকে আয় তো, আমাকে এক গ্লাস জল দিয়ে যা, খুব তৃষ্ণা পেয়েছে আমার। উফ, আর ভালো লাগে না বাবা, তার উপর এত কাজ আমি একা করতে পারবো না। অন্যদিকে ওই ফাঁকিবাজ বৌদিটাও যে কোথায় গেল কে জানে। দাঁড়াও মা, আমি নিয়ে আসছি। অঞ্জলির এই গভীর কষ্ট দেখে গঙ্গা জলে ধ্যানরতা মা কালীর হৃদয়ে করুণার উৎপত্তি হয়। যেও তার কষ্ট দেখে তিনিও খুব কষ্ট পাচ্ছেন। আহারে, এই অসহায় মেয়েটার কতই না কষ্ট। ওর চুলের জন্য প্রতিদিন তার বাড়ির লোক কতই না অপমান করে। না না, যাই, গিয়ে ওর সাহায্য করি। এই কথা বলে মা কালী তার দিব্য জ্যোতিতে চারদিক আলোকিত করে গঙ্গা জল থেকে উঠে আসেন এবং তার রূপ ছিল শান্ত এবং স্নিগ্ধ, যা সকল দুঃখ কষ্ট দূর করে দেয়। অঞ্জলি, তোকে এত কষ্ট সহ্য করতে দেখে আমি আর থাকতে পারলাম না, তাই আমি তোকে দেখা দিলাম।
আজ আমি তোর 3টি মনের ইচ্ছা পূরণ করতে এসেছি। বল মা, তোর কি ইচ্ছে আছে? মা, মা কালী, জগৎ জননী, আমার মতো অভাগীর ভাগ্যে হে কি অলৌকিক দর্শন! আপনার এই করুণাময় রূপ আমার সব দুঃখ দূর করে দিল মা। কিন্তু আপনি আমার কষ্টের কথা জানলেন কি করে মা? আমি সব সময় এই ঘাটেই ধ্যান করি, আর তুই প্রতিদিনই এখানে এসে কান্নাকাটি করতে থাকিস। আমি সহজে কাউকে দর্শন দিই না, কিন্তু তোর নির্মল হৃদয়ের কষ্ট দেখে আমি আর থাকতে পারলাম না, তাই তোর সামনে আমি চলে এলাম। তুলসীঘাটে মা কালীর সাথে অঞ্জলির কথোপকথনগুলো দূর থেকে লুকিয়ে শুনছিল ননদ মিতালি। তার চোখে তখন চরম লোভ। এ কি, আমি এটা কি দেখছি? ওই মায়াবী দেবীর কাছ থেকে বৌদি 3টে ইচ্ছের আশীর্বাদ পাবে? না, এটা আমি কিছুতেই বৌদিকে পেতে দেব না। এই আশীর্বাদ আমার চাই। মিতালি আড়াল থেকে বেরিয়ে ঘাটের দিকে এগিয়ে যায়। শান্তামা তখনই বুঝতে পারেন অসৎ উদ্দেশ্য নিয়ে কেউ আসছেন। অঞ্জলি, মনে হয় এইদিকে কেউ আসছে। আমায় এক্ষুনি চলে যেতে হবে। তুই কিন্তু একদম চিন্তা করিস না। যখনই তুই একা এই ঘাটে আসবি, আমি তোর কাছে আসব। এই কথা বলেই মা কালী জলে ডুব দিয়ে অদৃশ্য হয়ে যান। মিতালি ঘাটে এসে অঞ্জলিকে আবার কাজ করতে বলে। এই যে বৌদি, তুমি যদি সারাক্ষণ এখানে বসে থাকো, তাহলে বাড়ির কাজগুলো কে করবে শুনি? অঞ্জলি বাড়ি ফিরতেই মিতালি তার শাশুড়িকে জল দিয়ে আসে। শাশুড়ি তখন অঞ্জলিকে বকাবকি করতে শুরু করেন। বৌমা, ও বৌমা, তাড়াতাড়ি আমার ঘরে এসো। আজ থেকে ঘর ঝাঁট দেওয়া, গরুকে খড় খাওয়ানো, রান্না করা, সব কাজ তুমি একা করবে, বুঝেছো? অঞ্জলিকে শাশুড়ি যখন বকাবকি করতে ব্যস্ত, তখন মিতালি মনে মনে ফোন দিয়ে আঁটে। সে জানে বরদান পেতে হলে তাকে বৌদির মতো সাজতে হবে। আমাকে আজই বৌদির একটা কাপড় চুরি করতে হবে, আর সেই কাপড় পরে আমি ওই নদীর ঘাটে যাব। কিন্তু তার আগে কাল সকালে বৌদিকে ঘরের সমস্ত কাজে ব্যস্ত রাখবো। মিতালি এরপর রাতে লুকিয়ে রান্নাঘরে ঢোকে। অঞ্জলি যে খাবার তৈরি করেছে তাতে সে নিজের অজান্তে একটি চুল মিশিয়ে দেয়। কি, ভাতের মধ্যে চুল কি করে এলো? ছি, সারাদিন কাজ করে বাড়ি ফিরে একটু ভালো করে ভাতও খেতে পারবো না। বলি বৌমা, তোমার চুলের সাথে সাথে কি চোখ আর মাথাও খেয়েছো নাকি? চোখে দেখতে পাওনি ভাতে চুল পড়েছে? আমি রান্না করার সময় ভালোভাবে সবকিছু পরিষ্কার করেছি। কিভাবে যে খাবারে চুল এলো আমি জানি না মা। পরের দিন সকাল হতেই মিতালি তার বৌদিকে কড়া নির্দেশ দেয়। অঞ্জলিকে সারাদিন কাজে ব্যস্ত রেখে সে সুযোগ খুঁজে নেয়। আজ তুমি সারাদিন বাড়ির কাজ করবে, কোথাও যাবে না বলে রাখছি, না হলে আজও তোমার কপালে দুঃখ আছে। এরপর মিতালি তার ঘরে গিয়ে বৌদির শাড়ি পরে লুকিয়ে সেই তুলসী ঘাটে চলে যায়। সে তখন নিজেকে আড়াল করে রাখে। এবার আমাকে শুধু বৌদির মতো দুঃখের গান গাইতে হবে। না না, তার আগে মাথায় ভালো করে ঘোমটা দিয়ে মুখটা ঢেকে রাখি। মিতালি ঘোমটা দিয়ে তার মাথা ও মুখ ঢেকে দুঃখের কথা বলতে থাকে। তার কথা শুনে মা কালী জল থেকে উঠে আসেন। তোমার 3টি মনের ইচ্ছা আমাকে বলো, আজ আমি তা পূরণ করব। আমার প্রথম ইচ্ছা, আমি সবার থেকে অনেক অনেক সুন্দরী হতে চাই। দ্বিতীয় ইচ্ছা হলো আমার চুল যেন সবার থেকে লম্বা ও সুন্দর হয়। বেশ, তথাস্তু। এবার তৃতীয় ইচ্ছা বলো। আমার তৃতীয় ইচ্ছা হলো আমার অলংকারের বাক্সে যেন সব রকম অলংকারে ভরে যায়। তথাস্তু। আমি তোমার 3টি মনের ইচ্ছা পূরণ করলাম। এবার তুমি বাড়ি ফিরে যাও। তবে মনে রেখো, অসৎ উপায়ে যদি কেউ আমার থেকে বরদান চায়, তাহলে সে বিপরীত ফল পায়। এই কথা বলেই মা কালী নদীর জলে ডুব দিয়ে অদৃশ্য হয়ে যান। মিতালি তখন আনন্দে আত্মহারা হয়ে বাড়ি ফেরে। মিতালি বাড়ি ফিরে তার মাথার ঘোমটা খুলতেই
আয়নায় দেখে তার মাথায় একটাও চুল নেই, তার হাত পা মুখ কালো কুৎসিত হয়ে গেছে। ও মা গো, এ আমার সাথে কি হলো গো? এ কেমন রূপ হলো আমার? আমি এখন কি করব? এরপর সে সঙ্গে সঙ্গে গয়নার বাক্সটা খুলে দেখে, তাতে যে 2-3টি অলংকার ছিল তাও এখন একদম ফাঁকা। মিতালির কান্না শুনে তার মা ও বৌদি দৌড়ে আসে তার ঘরে। ছি 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 ছি, কি কুৎসিত হয়েছে তোকে দেখতে! তুই আমার মেয়ে, লোক সমাজে তোকে পরিচয় দিতেও আমার লজ্জা করবে। সবকিছু ওই বৌদির জন্য হয়েছে। বৌদির মা কালী আমায় অভিশাপ দিয়েছে। আমি ওর আশীর্বাদ চুরি করতে চেয়েছিলাম। মিতালির কথা শুনে অঞ্জলি সবকিছু বুঝতে পারে, কিন্তু অঞ্জলি তৎক্ষণাৎ দৌড়ে তুলসী ঘাটে যায় আর মা কালীকে ডাকতে থাকে। অঞ্জলির ডাকে মা কালী আবারও নদীর ঘাটে আসেন। অঞ্জলি, আমি তোর ননদকে উচিত শিক্ষা দেওয়ার জন্য তাকে বিপরীত ফল পাওয়ার বরদান দিয়েছি। তাকে ক্ষমা করে দিন মা, ভুল করে এই কাজ করে ফেলেছে। তার উপর দয়া করুন মা, আমি তার হয়ে আপনার কাছে ক্ষমা চাইছি। কিন্তু অঞ্জলি, আমি যাকে একবার আশীর্বাদ দিই সেই আশীর্বাদ ফিরিয়ে নিতে পারি না। তাহলে মা, আমার প্রথম ইচ্ছে হলো আমার ননদের রূপ আবার আগের মতো করে দিন। দ্বিতীয় ইচ্ছা, তার মাথার চুল ফিরিয়ে দিন। আর তৃতীয় ইচ্ছা, তার হারিয়ে যাওয়া অলংকারও ফিরিয়ে দিন। বেশ, তাই হবে। কিন্তু অঞ্জলি, তুই তো তোর জন্য কিছুই চাইলি না। সবাই খুশি থাকলে আমিও খুশি মা। আর আমি না হয় আরেকটু কষ্ট সয়েই নেব। আমি শুধু আমার পরিবারের শান্তি চাই, আর কিছুই না। অঞ্জলির এমন সতত ও নিঃস্বার্থ ভালোবাসা দেখে মা কালী খুবই খুশি হন। তিনি অঞ্জলিকে নিজের থেকে আরেকটি আশীর্বাদ দেন। আমি তোর সততা ও ভালো মন দেখে খুবই খুশি হয়েছি, তাই আমি তোকে নিজে থেকেই আরেকটি আশীর্বাদ দিলাম। মা কালী অঞ্জলিকে আশীর্বাদ করতেই তার মাথার লম্বা ও ঘন চুল হয়ে যায়। তার রূপ তখন দ্বিগুণ সুন্দর হয়ে ওঠে। তারপর মা কালী নদীর জলে ডুব দিয়ে অদৃশ্য হয়ে যান। মা, হে আপনি কি করলেন? আপনি শুধু আমার ননদকে নয়, আমাকেও নতুন জীবন দিলেন। আপনার এই আশীর্বাদ আমি কোনোদিন ভুলবো না মা। এরপর অঞ্জলি বাড়ি ফিরে দেখে তার ননদ মিতালি আবার আগের মতো স্বাভাবিক হয়ে গেছে। মিতালি তখন হাউমাউ করে কেঁদে অঞ্জলির কাছে ক্ষমা চায়। বৌদি, তুমি আমাকে ক্ষমা করে দাও। আমার মতো অহংকারীকে তুমি এক নতুন জীবন দিলে। হ্যাঁ বৌমা, তুমি সত্যি খুব ভালো। আমরা তোমার সাথে যা অন্যায় করেছি, তুমি তারপরেও আমার মেয়ের সাহায্য করলে। তুমি যদি পারো তাহলে আমায় ক্ষমা করে দিও বৌমা। হে কি বলছেন মা? আমি তো সব সময় আপনাদের হাসি খুশি দেখতে চাই। শাশুড়ি বিমলা দেবীও নিজের ভুল বুঝতে পারেন এবং অঞ্জলিকে ভালোবেসে গ্রহণ করে নেন। এরপর থেকে সবাই একসাথে মিলেমিশে সুখে শান্তিতে বসবাস করতে শুরু করে। রায়পুর গ্রামের মেয়ে মিতালি, বাবা মা ছোটবেলাতেই মারা গেছেন। এখন তার আপন বলতে আছে শুধু 5 ভাই, আর ভাইদের সে প্রাণের চেয়েও বেশি ভালোবাসে। মিতালির ইচ্ছাতেই ভাইরা তাদের বাড়ির উঠোনে একটা জগন্নাথ দেবের মন্দির বানিয়েছিল। প্রতিদিন নিয়ম করে সেখানে পুজো দেয় মিতালি। হে প্রভু, তুমি আমার দাদাদের সব সময় সুস্থ রেখো, সব বিপদ থেকে রক্ষা করো প্রভু। পুজো শেষ করে মিতালি মন্দির থেকে বেরিয়ে আসে। দাদা, দাদা। দাদারা ঘর থেকে বেরিয়ে আসে। বল বোন। মিতালি চন্দনের টিকা এঁকে দেয় তাদের কপালে। জগন্নাথ দেব তোদের মঙ্গল করুক দাদা। ভগবান তোকেও যেন সব বিপদ থেকে বাঁচাই বোন। মিতালি পুজোর থালা নিয়ে মন্দিরে রাখার জন্য চলে যায়। বোনের প্রতি অত মায়া বাড়াস না কেউ। মনে রাখিস, ওর মেয়াদ ফুরিয়ে আসছে। ও আমাদের বাড়িতে আর মাত্র 2 মাসের অতিথি। তারপর ওকে বিক্রি করে মোটা অঙ্কের টাকা পাবো আমরা। সেই টাকায় আমাদের জীবন বদলে যাবে। কিন্তু দাদা, ও তো আমাদের বোন, আমরা ওকে বিক্রি করে দেব।
ছোট থেকেও আমাদের এত ভালোবাসা দিয়েছে, ওর সাথে অন্যায় করব কিভাবে দাদা? কিসের বোন? তুই কি ভুলে যাচ্ছিস ও আমাদের সৎ বোন? সৎ বোনের প্রতি এত মায়া রাখিস না। কিন্তু দাদা, উফ, এখন এত কথা বলার সময় নেই, চল আমরা মাঠে যাই, সেখানে অনেক কাজ বাকি আছে। এই বলে চারজন ভাই ক্ষেতের দিকে চাষের কাজে বেরিয়ে যায়। কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে সেজবায়ু তাদের পেছন পেছন চলে যায়। সবাই যখন কাজ করছিল তখন গ্রামের জমিদার রায়বাবু সেখানে এসে উপস্থিত হলেন। রায়বাবুকে দেখে বড় দাদা এগিয়ে গেল তার দিকে। কি ভাই, মনে আছে তো? হ্যাঁ, মনে আছে। রাখি পূর্ণিমার দিনেই আপনি আপনার প্রাপ্য পেয়ে যাবেন। বেশ, তাহলে অপেক্ষায় থাকবো। দেখতে দেখতে দুদিন পেরিয়ে রাখি পূর্ণিমা এসে গেল। সেই দিন সকালে মিতালি প্রথমে পুজো সেরে তারপর সব দাদাদের রাখি পরানোর জন্য আসন সাজিয়ে বসতে দিল। তারপর দাদারা সবাই একে একে বসে পড়ল। মিতালিও পরম স্নেহে দাদাদের হাতে রাখি বেঁধে দিল। কি রে, তোরা আমার জন্য কি উপহার এনেছিস? দিলি না তো? আমরা 5 ভাই মিলে তোর জন্য একটা ভালো উপহারের আয়োজন করেছি। আজকে সন্ধ্যাবেলায় সেটা দেবো তোকে। ঠিক আছে, তোরা বরং এখন খেতে চল। আমি নিজে তোদের জন্য রান্না করেছি। আমি যাই, ভিতরে সব জোগাড় করি। দাদা, কি উপহার দেওয়ার কথা বলছো তোমরা? আমি তো কিছুই জানি না। একে কিছু বলা যাবে না, একবার সব জানতে পারলে কিছুতেই আমাদের কাজ ছাড়তে দেবে না, তাই একে বরং অন্য কাজে পাঠাই। আজকে রাতে আমরা 5 ভাই মিলে খাবার রান্না করে বনভোজনের ব্যবস্থা করব, তার বোনকে নিজের হাতে খাওয়াবো, এটাই হবে ওর উপহার। বাহ, এটা তো খুব ভালো বুদ্ধি। বোন সত্যি এতে খুব খুশি হবে দেখো। হ্যাঁ জানি, কিন্তু শুধু খুশি হবে বললে হবে না, রান্নার জন্য তো কাঠেরও জোগাড় করতে হবে। তুই বরং যা, কিছু কাঠ খুঁজে নিয়ে আয়, আমরা ততক্ষণে বাকি আয়োজন করি। বেশ দাদা, আমি ব্যবস্থা করছি। বড় দাদার আদেশ অনুযায়ী সেজো ভাই চলে যায় জঙ্গলের দিকে। সে চলে যাওয়ার পর মেজো ভাই এগিয়ে এসে কথা বলে। কি ব্যাপার দাদা, তুমি ওকে মিথ্যে কথা বললে কেন? ও এখানে থাকলে আমাদের সমস্ত পরিকল্পনা নষ্ট করে দেবে আর সবকিছুতে বাধা দেওয়ার চেষ্টা করবে, তাই ওকে এখান থেকে সরিয়ে দিলাম। এখন আমরা নিশ্চিন্তে সব পরিকল্পনা করতে পারবো। এটা তুমি ঠিক বলেছ দাদা। তারপর সকাল গড়িয়ে দুপুর হয়। জঙ্গলের মধ্যে বাকি 4 ভাই মিলে বনভোজনের আয়োজন করতে থাকে। দাদা, এ তো দেখছি বিশাল আয়োজন হচ্ছে। হ্যাঁ, জমিদার বাবু আসছেন, একটু ভালো করে আয়োজন না করলে হয় নাকি? আর তাছাড়াও আমরা একেবারে এতগুলো টাকা পাবো বলে কথা, তার জন্য একটু খাওয়া দাওয়া তো করতেই হবে। হ্যাঁ দাদা, ঠিকই বলেছ। ঠিক আছে ঠিক আছে, এখন আর বেশি কথা না বাড়িয়ে সমস্ত কিছুর আয়োজন কর। আর মেজো, তুই গিয়ে বোনকে ডেকে আনবি, বলবি আমরা ওর জন্য উপহারের ব্যবস্থা করেছি। এই সমস্ত কথা বলতে বলতে সেজো ভাই কাঠ নিয়ে ফিরে আসে। বাবা, এত আয়োজন! ও, তুই চলে এসেছিস, ভালো করেছিস। বাকি থাকা কাজে আমাদের একটু হাতে হাতে সাহায্য কর, আয়। তারপর 5 ভাই মিলে বনভোজনের জন্য কাজ এগোতে থাকে। সব আয়োজন করতে করতে বিকেল হয়ে যায়। এর মধ্যেই রায়বাবু এসে উপস্থিত হয়। এ কি দাদা, উনি এখানে? হ্যাঁ, কারণ উনি আমাদের গ্রামের জমিদার, আর এই গ্রামের জঙ্গলে আমরা এই আয়োজন করেছি। ওনাকে না বললে বাজে দেখায়, তাই ডেকেছি। তারপর বড় দাদা মেজো ভাইকে ডেকে বলে, যা, তুই গিয়ে বোনকে ডেকে আন। মিতালিকে ডাকতে পাঠানোর পর বড় দাদা মনে মনে ভাবে, না না, সেজোকে এখান থেকে সরাতে হবে, নইলেও বাধা দেবে। সেজো, রান্না তো হয়ে গেছে, তুই যা, বাসনগুলো একটু ধুয়ে আনতো। পরে যায় দাদা, বোন তো এক্ষুনি চলে আসবে। আরে, তোর জন্য অপেক্ষা করবো নাকি? তুই ভাবিস না, যা কাজটা সেরে আয়, তাহলে আর কোনো কাজ থাকবে না, নিশ্চিন্তে আনন্দ করতে পারবো। আচ্ছা ঠিক আছে। তারপর মেজো ভাই মিতালিকে নিয়ে আসে। সমস্ত আয়োজন দেখে মিতালি খুব খুশি হয়ে যায়। দাদা, এত কিছু আয়োজন তোরা আমার জন্য করেছিস? আরে, তোর জন্যই তো সবটা করা হয়েছে। তারপর মিতালির চোখ গিয়ে পড়ল রায়বাবুর দিকে। এ কি, উনি এখানে কি করছে? সে কি, আমার তো এখানেই থাকার কথা, আমি তো এখানে তোমাকে নিয়ে যেতেই এসেছি। মিতালি রায়বাবুর কথাটা শুনে কিছু বুঝতে পারছিল না। দাদা, উনি এসব কি বলছে? বড় দাদা একটা বিশ্রী হাসি নিয়ে মিতালির দিকে এগিয়ে এসে বলল,
উনি ঠিকই বলেছে, তুই আজ ওনার সাথে চলে যাবি, তারপর কাল সকালে গাড়ি আসবে, সেই গাড়ি তোকে নিয়ে সোজা চলে যাবে শহরে। দাদার মুখে এই কথা শুনে মিতালির মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। আমি চলে যাব মানে? আমি শহরে যাব কেন? কি বলছিস তুই এটা? এই, ও বুঝতে পারছে না, ওকে একটু বুঝে বলতো। জমিদার বাবু তোকে নিতে এসেছে। আমরা তোকে জমিদার বাবুর কাছে বিক্রি করে দিয়েছি। এবার তোকে নিয়ে উনি কি করবেন সেটা উনি ঠিক করে নেবেন। আমার তো সব আগে থেকে ঠিক করা আছে। আজকে ভোর রাতেই গাড়ি আসবে, তারপর সেই গাড়ি করে একেবারে সোজা শহরে। অনেকদিন ধরেই তোর দিকে আমার একটা নজর ছিল, তোকে বিক্রি করলে ভালো দাম পাবো, সেটা আমি আগে থেকেই জানতাম। এই সমস্ত কথা শুনে মিতালি কষ্টে রাগে অবশেষে দাদার কাছে গিয়ে দাদার হাত ধরে বলল, তুই এইভাবে আমার সর্বনাশ করতে পারলি দাদা? এর থেকে তো ভালো তুই আমাকে মেরে ফেলতে পারতি। তুই একবার বললে আমি না হয় স্বেচ্ছায় মরে যেতাম। আরে থাম তো, এত জ্ঞান জ্ঞান করিস না। তোর বদলে যদি আমাদের জীবনটা একটু গুছিয়ে যায় তাহলে সেটা খারাপ কিসে? আমি তোদের বোন হই, তোরা কি সেটা ভুলে গেলি? হ্যাঁ জানি, সৎবোন। জমিদার বাবু, আপনি ওকে নিয়ে যান। আর হ্যাঁ, আমাদের যা পাওয়ার ছিল সেটা বুঝিয়ে দিলে ভালো হতো। হ্যাঁ হ্যাঁ, বুঝিয়ে দিচ্ছি। প্রভু, তুমি আমাকে রক্ষা করো। জন্ম থেকে যেই দাদাদের নিজের সব বলে মনে করলাম, তারা আজকে টাকার বিনিময়ে আমাকে বিক্রি করে দিচ্ছে। এখন যে আমার তুমি ছাড়া আর কেউ রইলে না, সবাই পর হয়ে গেল। আমি এখন কি করব? অন্য কারোর কাছে বিক্রি হওয়ার থেকে তো ভালো নিজেকে শেষ করে দেব। এইসব ভাবতে ভাবতে মিতালি উঠে এগিয়ে গেল যেখানে রান্না হচ্ছিল সেই দিকে। জ্বলন্ত উনুনের কাছে গিয়ে দাঁড়ালো। অন্যদিকে সেজো ভাই সব বাসন ধুয়ে নিয়ে পুকুর থেকে উঠে দাঁড়ায়। এতগুলো বাসন মাজতে মাজতে দেরি হয়ে গেল অনেক। ওদিকে নিশ্চয়ই মেজদা বোনকে নিয়ে চলে এসেছে। বনভোজনের ওখানে যাই, তাড়াতাড়ি আবার গিয়ে পৌঁছতে হবে। এই বলে তাড়াতাড়ি করে যেতে লাগলো বনভোজনের দিকে। এদিকে মিতালি উনুনের কাছে গিয়ে চিৎকার করে বলতে থাকলো, তোরা আমার নিজের দাদা হয়ে আমাকে রক্ষা না করে আমাকে উল্টে বিক্রি করে দিচ্ছিস। তোদেরকে ছোট থেকে আমার সব থেকে কাছের ভাবতাম, আর আজ তোরা আমাকে সৎ বোন বলে পরিচয় দিচ্ছিস। দাদা, তোরা আমার সাথে এরকম অন্যায় করলি? বড় দাদা বুঝতে পারছিল যে মিতালি কি করতে চলেছে। না না, এরকম কিছু করবি না তুই। দাঁড়া বলছি, দাঁড়া দাঁড়া। জানি আমি এরকম কিছু করলে তোদের অনেক ক্ষতি হয়ে যাবে, তোরা আর টাকা পাবি না, কিন্তু আমার তাতে কিচ্ছু যায় আসে না। অন্য কারোর কাছে বিক্রি হওয়ার থেকে নিজেকে এভাবে শেষ করে দেওয়াই আমার কাছে বেশি সম্মানের। এই সমস্ত ঘটনা যখন ঘটছিল এর মধ্যেই সেজো ভাই সেখানে এসে উপস্থিত হলো। এ কি, এখানে সব কি হচ্ছে? অনেকগুলো টাকা দিয়ে তোকে আমি কিনেছি, আর তুই এইরকম কিছুই করবি না। এই কথাটা শোনা মাত্র সেজো ভাইয়ের বুঝতে বাকি রইল না যে এখানে ঠিক কি হচ্ছে। কিন্তু সবকিছু বুঝতে না বুঝতেই মিতালি জ্বলন্ত আগুনের মধ্যে ঝাঁপ দিল। বোন, বোন! সেজো ভাই অনেক চেষ্টা করলো মিতালিকে বাঁচানোর, কিন্তু পারল না। অন্যদিকে রায়বাবুর সাথে বাকি 4 ভাইয়ের ঝামেলা শুরু হয়েছে। আমার টাকা আমার ফেরত চাই। কোনো টাকা ফেরত হবে না, আমরা তো ওকে আপনার হাতে তুলে দিয়েছিলাম। আপনারা সামলে রাখতে পারেননি, আমরা কি করব? তাদের এই ঝামেলা দেখে সেজো ভাই জ্বলন্ত উনুনের সামনে দাঁড়িয়ে কাঁদতে কাঁদতে ভাবতে লাগলো, এরা নাকি দাদা, দাদা ছেড়েই দিলাম, কিন্তু একটা মানুষ হিসেবে কতটা নিচে নামলে কেউ এমন করতে পারে। আর আমিও এত বোকা যে বুঝতে পারলাম না এরা এই সমস্ত পরিকল্পনা করেছে। ঝামেলা শেষ করে সবাই বাড়ি ফিরে এলো। রায়বাবুও চলে গেলেন। শুধু থেকে গেল সেজো ভাই। সে মিতালির পুড়ে যাওয়া দেহের ছাইগুলো জড়ো করে একটা কাপড়ে বেঁধে নিল। বোনকে তো নিজের কাছে বেঁধে রাখতে পারলাম না, ছাইটাকেই না হয় সারা জীবন আমার কাছে আগলে রাখবো। তারপর সেজো ভাই বাড়িতে চলে গেল। বাড়ি ঢোকার সময় তার চোখ পড়ল জগন্নাথ মন্দিরের দিকে, আর তার বোনের কথাটা মনে পড়ে গেল। সেই কথা মনে করে এসে সে ছায়ের পুটলিটা মন্দিরের সামনে রাখে। মন্দিরের ভেতর ঢুকে জগন্নাথ দেবের সামনে প্রণাম করল। আজকে রাখি পূর্ণিমার দিনে আজ আমার বোনকে রক্ষা করতে পারলাম না। বোন নিজের হাতে করে সকালবেলায় যেই দাদাদের রাখি পড়ালো, তারাই কি ওর মৃত্যুর কারণ হয়ে গেল।
সব কেমন যেন পাল্টে গেল কয়েক মুহূর্তে। তবে আমি আমার বোনকে কিছুতে আমার থেকে দূরে যেতে দেব না, তাই এই ছাই আমি সারা জীবন আমার কাছে রাখবো। ওই ছাইতেই তোর জ্বলে পুড়ে শেষ হয়ে যাওয়া দেহটা আছে, ওটাই যে ওর শেষ চিহ্ন। তুমি দেখো প্রভু, যারা ওর সাথে এই অন্যায় করলো তারা যেন চরম শাস্তি পায়। আমি এতটাই নিরুপায় যে তাদের শাস্তি দেওয়ার ক্ষমতা আমার নেই। তাই তাই তোমাকে বলছি, তুমি দেখো তারা যেন শাস্তি পায়। এই বলে কাঁদতে কাঁদতে সে মন্দির থেকে বেরিয়ে এসে ওই ছাই নিয়ে ঘরে ঢুকে গেল সেজ ভাই। পরের দিন সকালবেলায় তাদের উঠোনে এক সাধু বাবা এসে উপস্থিত হয়। জয় প্রভু জগন্নাথের জয়। এই আওয়াজ শোনা মাত্র সেজ ভাই ঘর থেকে বেরিয়ে এলো। এ কি, আপনি কে? আপনাকে তো আগে দেখিনি এদিকে। আমি এদিক ওদিক ঘুরে বেড়াই, ঘুরতে ঘুরতে এখানে এসে পড়লাম, তাই এখানে মন্দির দেখে ঢুকে পড়লাম। কিন্তু তুই আগে বলতো, তোর মনে এত অশান্তি কিসের? অশান্তি মানে বাবা, আসলে কি বলবি খুলে বল। সেজ ভাই তারপর সব কথা খুলে বলল সাধু বাবাকে। সাধু বাবা সবটা শোনার পর বললেন, আর তুই বরং এক কাজ কর, ওই ছাই দিয়ে তুই তোদেরই কোনো জমিতে একটা গাছ লাগা, যে কোনো ফুল বা ফল গাছ। তারপর সেই গাছকে যত্ন করে বড় করে তোল। গাছের প্রথম ফল বা ফুল দিয়ে তোদের মন্দিরে জগন্নাথ দেবকে পুজো কর। কিন্তু তাতে কি হবে বাবা? কি হবে সেটা না হয় সময় বলবে, ধরে নে তোর বোনের আত্মার শান্তি হবে। এবার দে দেখি, আমাকে কিছু ভিক্ষে দে। হ্যাঁ বাবা, নিয়ে আসছি। সেজ ভাই ঘর থেকে কিছু চাল ডাল আনতে গেল, কিন্তু চাল ডাল নিয়ে ফিরে এসে সে দেখল সেখানে নেই সাধু বাবা। সে চারিদিকে খুঁজল, কিন্তু সাধু বাবাকে আর খুঁজে পেল না। সাধু বাবার কথা মতো সেজ ভাই তার নিজের অংশের একটা জমিতে ওই ছাই ঢেলে মাটির সাথে মিশিয়ে মিতালির পছন্দের কদম্ব ফুলের গাছ লাগালো। সেই গাছটাকে খুব যত্নে রাখত। ধীরে ধীরে গাছটা বড় হয়ে ওঠে, সময় এগিয়ে চলে। সেজ ভাই তার ভাগের জমিতে আলাদাভাবে চাষবাস শুরু করে। মিতালি মারা যাওয়ার পর থেকে সে বাকি ভাইদের সাথে খুব একটা কথা বলে না। এইভাবে 4 বছর কেটে গেল। একদিন গাছের কাছে বসতে এসে সেজ ভাই খেয়াল করলো গাছে একটা কুঁড়ি এসেছে। কেন জানি না, আজকে তোর কথা খুব মনে পড়ছে রে বোন। ওই সাধু বাবা বলেছিলেন গাছ লাগাতে, আর সেই গাছের প্রথম ফুল জগন্নাথ দেবকে দিতে। কিছুদিনের মধ্যেই এই গাছের প্রথম ফুল ফুটবে, তারপর এই ফুল আমি জগন্নাথ দেবকে দেব। কিছুদিন পর সেই কুঁড়ি থেকে প্রথম কদম ফুল ফুটল। সেজ ভাই আনন্দের সাথে সেই ফুলটা পেড়ে নিয়ে গেল জগন্নাথ মন্দিরে। ফুল পেড়ে নিয়ে বাড়ি ফিরে জগন্নাথ মন্দিরে ঢুকলো। জগন্নাথ মন্দিরের ভেতরে ঢুকে ফুলটা মূর্তির পায়ের কাছে রেখে জগন্নাথ দেবের সামনে হাত জোড় করে বলল, আমার বোনকে যাদের জন্য মরতে হয়েছিল আমি তাদের শাস্তি দিতে পারিনি, কিন্তু বোনের দেহ পুড়ে যাওয়া ছাই দিয়ে গাছ বসিয়েছিলাম। সেই গাছেই প্রথম ফুলই তোমাকে দিলাম। তুমি দেখো, আমার বোনের সাথে যারা অন্যায় করেছে তারা যেন শাস্তি পায়। ন্যায় বিচার তুমিই করো। সেজ ভাইয়ের কথা শেষ হতে না হতেই হঠাৎ করে জগন্নাথ দেবের মূর্তি থেকে এক প্রচণ্ড আলোর আভা ছড়িয়ে পড়ল। আলোর আভায় সেজ ভাই কিছুই দেখতে পারছিল না, তাই নিজের চোখ হাত ঢেকে নিল। মূর্তি থেকে আভা ছড়িয়ে পড়ছে, আর সেজ ভাই হাত দিয়ে চোখের কাছে আলো গার্ড করার চেষ্টা করছে। তারপর জগন্নাথ দেবের পায়ের কাছে দেওয়া কদম ফুলটা নিজ থেকেই শূন্যে ভেসে ভেসে সেজ ভাইয়ের সামনে এলো। সেই দেখে সেজ ভাই অবাক হয়ে গেল। সে বুঝতে পারছিল না যে কি হচ্ছে। তারপর হঠাৎ করেই ফুলটা মাটিতে পড়ে গেল, আর মাটিতে পড়া মাত্রই সেই ফুল পরিবর্তিত হয়ে গেল মিতালিতে। বোন, এটা কিভাবে সম্ভব হলো? এই দৃশ্য দেখে সেজ ভাই নিজের চোখে বিশ্বাস করতে পারছিল না। তবে সে বুঝল তার সাথে অলৌকিক কিছু ঘটল। আস্তে আস্তে জগন্নাথ দেবের আলোর আভা মিলিয়ে গেল। জয় জগন্নাথ, জয় জগন্নাথ। মিতালির জ্ঞান ফিরল। সেজ ভাই তাকে সব ঘটনা খুলে বলল। দাদারা ওরকম করার পর আমি ভেবেছিলাম আমার নিজের বলতে আর কেউ রইল না,
কিন্তু তুই আমাকে এখনো এতটা ভালোবাসিস দাদা? এই 4 বছরে প্রত্যেকটা দিন আমার তোর কথাই মনে পড়েছে, আর নিজের ওপর প্রচন্ড রাগ হয়েছে। ওইভাবে বলিস না, তোর কোনো দোষ ছিল না দাদা। হ্যাঁ জানি, কিন্তু যারা তোর সাথে অন্যায় করেছিল আমি তখন তাদেরকে শাস্তি দিতে পারিনি। কিন্তু আজ আজ আমি তাদের প্রত্যেকের শাস্তির ব্যবস্থা করব। চল চল আমার সাথে। সেজো ভাই মিতালিকে নিয়ে গেল গ্রামের মোড়লের কাছে। তারপর গ্রামবাসীদের জড়ো করে এক আলোচনা সভা বসলো। সেজো ভাই সব কথা খুলে বলল। বাকি 4 ভাই মিতালির সাথে কি কি অন্যায় করেছে, আর জমিদার রায়বাবু কিভাবে এসবের সঙ্গে যুক্ত ছিল। সব কথা শোনা মাত্র গ্রামবাসীরা প্রচন্ড রেগে গেল। এই কে আছিস? যা তো ওদের 5 জনকে বাড়ি থেকে টানতে টানতে নিয়ে আয়, তারপর আমি ওদের ব্যবস্থা করছি। গ্রামের কয়েকজন ছেলে তাদের 4 ভাই আর রায়বাবুকে টেনে হিঁচড়ে সভায় নিয়ে আসে। আমাদের ভুল হয়েছে, আমরা ওই জমিদার বাবুর কথায় লোভে পড়ে এইসব করে ফেলেছিলাম, আমাদের ছেড়ে দিন। না না, আমি এসব কাজ করিনি, মিথ্যে বলছে, আমি এসব কিচ্ছু করিনি, আমাকে ছেড়ে দিন। ওরাই আমাকে বলেছিল ওদের বোনকে শহরে পাঠিয়ে দিতে, আমি শুধু সেইটুকুর ব্যবস্থা করেছিলাম, এর বেশি আমি আর কিছুই জানি না। চুপ, একদম চুপ, একদম মিথ্যে বলবি না। তোদের আর আমাদের এই গ্রামে কোনো জায়গা হবে না। এদের এক্ষুনি এদের গ্রাম ছাড়া করার ব্যবস্থা করো। তোমাদের কোনো কথা শোনা হবে না। মোড়লের কথা মতো গ্রামবাসীরা তাদের টানতে টানতে নিয়ে গিয়ে গ্রাম থেকে বের করে দিল।